আজকে আমরা শুরু করব বায়োলজির একটি নতুন ইউনিট বা বলতে পারো চ্যাপ্টার, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, মানুষের হেলথ এবং বিভিন্ন রকম রোগ নিয়ে। কিন্তু আমরা প্রথমেই দেখে নেব মানুষের হেলথ বা স্বাস্থ্য নিয়ে। এর মধ্যে আসে ইমিউনিটি এবং ভ্যাকসিনেশনের কনসেপ্ট, যার মধ্যে ইমিউনিটিটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা জেনে নেব ইমিউনিটি কী। ইমিউনিটি, দ্য অ্যাবিলিটি অফ দ্য হোস্ট হচ্ছে কোনো শরীর যার মধ্যে পরজীবীয় জীব আশ্রয় নেয়, তাকে হোস্ট বলে। যেমন আমরা হোস্ট, আমাদের মধ্যে কৃমি আশ্রয় নেয়। দ্য অ্যাবিলিটি অফ দ্য হোস্ট টু ফাইট এগেইনস্ট ডিজিজ কজিং অর্গানিজম, সেই ক্ষমতা হোস্টের, কী ক্ষমতা? ফাইট করার, এগেইনস্ট কার বিরুদ্ধে? ডিজিজ কজিং অর্গানিজম, যারা রোগ সৃষ্টিকারী এমন জীব, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজো, টক্সিন। ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, প্রোটোজোয়া হতে পারে এবং বিভিন্ন বিষাক্ত। টক্সিন হচ্ছে বিষাক্ত পদার্থ যেটা দেহে ক্ষতির সৃষ্টি করে। টক্সিক পদার্থ। বাই দ্য ইমিউন সিস্টেম ইজ কল্ড ইমিউনিটি। এই হোস্টের এই ডিজিজ কজিং অর্গানিজমের বিরুদ্ধে লড়াই করার যে ক্ষমতা, কিসের দ্বারা? ইমিউন সিস্টেম, অনাক্রম্য তন্ত্রের দ্বারা, তাকে বলা হয় ইমিউনিটি বা অনাক্রম্যতা। ফাদার অফ ইমিউনিটি কাকে বলা হয়? এডওয়ার্ড জেনার। ওয়ার্ল্ড হেলথ ডে, বিশ্ব স্বাস্থ্য দিবস 7 এপ্রিল। আর ফাদার অফ ইমিউনিটিকে এডওয়ার্ড জেনার। এবার আমরা দেখব এইখানে যে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, টক্সিন, এগুলো সবই অ্যান্টিজেন। এরা এদের প্রোটিন, লাইপোপ্রোটিন বা পলিস্যাকারাইডের ধর্মী পদার্থ দ্বারা হোস্টে যে রোগ সৃষ্টি করে, সেই এলিমেন্ট বা সেই যার সাহায্যে রোগ সৃষ্টি করে, সেই পদার্থকে বলা হয় অ্যান্টিজেন। একটা গোটা ভাইরাসও অ্যান্টিজেন হতে পারে, ভাইরাসের নিউক্লিক অ্যাসিডও অ্যান্টিজেন হতে পারে, একটা গোটা ব্যাকটেরিয়াও অ্যান্টিজেন হতে পারে, বা ব্যাকটেরিয়ার বাইরের পলিস্যাকারাইডের কোটও অ্যান্টিজেন হতে পারে। এবার আসবো অ্যান্টিজেন কি, একটু ডিটেলসে বুঝে নেব। ডিজিজ কজিং অর্গানিজম অর এজেন্ট, বা এমন কিছু যেমন টক্সিন, বাই হুইচ ইমিউন রেসপন্স অ্যাক্টিভেট, যার ফলে ইমিউন রেসপন্সকে আমরা যখন আমাদের শরীরকে ওই ডিজিজ কজিং অর্গানিজমের বিরুদ্ধে তৈরি করি, তখন সেটা হচ্ছে ইমিউন রেসপন্স। অ্যান্টিজেন হচ্ছে তাহলে কোনো ডিজিজ কজিং অর্গানিজমের বিরুদ্ধে দেহ তো একটা ইমিউন রেসপন্স দেয়, তাহলে যার বিরুদ্ধে দেয় এবং যে ওই ইমিউন রেসপন্সকে অ্যাক্টিভেট করে বডিতে ঢুকে, তাকে বলা হয় অ্যান্টিজেন। অ্যান্টিজেন হচ্ছে স্পেসিফিক ফর অল স্পিসিস অর অর্গান। অ্যান্টিজেন এক একটা প্রজাতির জন্য নির্দিষ্ট এবং এক একটা অঙ্গের জন্য এক এক রকম অ্যান্টিজেন ক্রিয়াশীল। ইট মে বি প্রোটিন, অ্যান্টিজেন প্রোটিন ধর্মী হতে পারে। তারপরে অ্যান্টিজেন পলিস্যাকারাইড ধর্মী হতে পারে, অ্যান্টিজেন লাইপোপ্রোটিন ধর্মী হতে পারে, অ্যান্টিজেন নিউক্লিক অ্যাসিড হতে পারে। এবার অ্যান্টিজেনের প্রকারভেদগুলো আমরা দেখে নেব। অ্যান্টিজেনের কী কী প্রকারভেদ আছে। অ্যান্টিজেনের প্রকারভেদের মধ্যে পড়ছে এক্সোজেনাস অ্যান্টিজেন এবং এন্ডোজেনাস অ্যান্টিজেন। এক্সোজেনাস হচ্ছে প্রডিউস আউট অফ বডি, যে অ্যান্টিজেনগুলো দেহের বাইরে উৎপন্ন হয় সেগুলো হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেন। আর এন্ডোজেনাস অ্যান্টিজেন হচ্ছে প্রডিউস ইন দ্য বডি, যে অ্যান্টিজেনগুলো দেহের মধ্যে উৎপন্ন হয় সেগুলো হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন। এক্সোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ পোলেন মানে পরাগরেণু, পলিউট্যান্ট দূষক পদার্থ, প্যাথোজেন্স রোগ সৃষ্টিকারী জীবাণু যেগুলো বাইরের থেকে দেহে প্রবেশ করে। এন্ডোজেনাসের উদাহরণ হচ্ছে ফর্সম্যান অ্যান্টিজেন। ফর্সম্যান নামে এক ধরনের অ্যান্টিজেন আছে, যেটা প্রেজেন্ট ইন আরবিসি অফ হর্স, মাইস, ক্যাট, যেগুলো ঘোড়া, ইঁদুর এবং বিড়ালের আরবিসিতে পাওয়া যায়। এই ফর্সম্যান অ্যান্টিজেন এটা দেহের ভিতরে উৎপন্ন হয়। এবং আরেকটা উদাহরণ হচ্ছে কার্ডিওলিপিন, প্রেজেন্ট ইন দ্য হার্ট অফ ম্যামেলস। স্তন্যপায়ীদের হার্টে কার্ডিওলিপিন নামে এক ধরনের অ্যান্টিজেন উপস্থিত। এই এন্ডোজেনাস অ্যান্টিজেনের 3টে ভাগ আছে: জেনোজেনিক অ্যান্টিজেন, অটোলোগাস অ্যান্টিজেন এবং অ্যালোজেনিক অ্যান্টিজেন। জেনোজেনিক অ্যান্টিজেন হচ্ছে বিভিন্ন প্রজাতির জীবের মধ্যে কিছু কিছু অ্যান্টিজেন কমন থাকে, সেটা হচ্ছে জেনোজেনিক অ্যান্টিজেন। অটোলোগাস অ্যান্টিজেন হচ্ছে
যদি দেহের কোনো নির্দিষ্ট কোষ অ্যান্টিজেন হিসেবে কাজ করে, দেহের কোনো নির্দিষ্ট উপাদান অ্যান্টিজেন হিসেবে কাজ করে, তখন তাকে অটোলোগাস অ্যান্টিজেন বলে। এবং অ্যালোজেনিক অ্যান্টিজেন হচ্ছে, ধরো একই প্রজাতির বিভিন্ন জীব, ওই বিভিন্ন জীবের মধ্যে যে অ্যান্টিজেনগুলো থাকে সেই অ্যান্টিজেনগুলো জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবার কিছু কিছু জায়গায় অ্যান্টিজেন ডিটারমিনেন্টস দ্বারা পরস্পর থেকে পৃথক, এবং তাদের একটা আলাদা বৈশিষ্ট্য থাকে। অ্যান্টিজেন ডিটারমিনেন্টস, অ্যান্টিজেন ডিটারমেন্ট করে যে, মানে অ্যান্টিজেনকে শনাক্ত করে যে তার সেই বৈশিষ্ট্যর থেকে পৃথক থাকে প্রত্যেকটা অ্যান্টিজেন। মানে একই প্রজাতির দুটো প্রাণী, তাদের মধ্যে সেম অ্যান্টিজেন জিনগতভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, কিন্তু কী হচ্ছে, অ্যান্টিজেন ডিটারমিনস তাকে যে ওই অ্যান্টিজেনকে যে ওদের বডির মধ্যে শনাক্ত করছে, কারণ এন্ডোজেনাস অ্যান্টিজেন এটা বডিতেই তৈরি হয়েছে, ওই অ্যান্টিজেনকে বডির মধ্যে যারা শনাক্ত করছে সেই শনাক্তকরণ উপাদানগুলোর পার্থক্য থাকে, সেটা হচ্ছে অ্যালোজেনিক অ্যান্টিজেন। এটা কোথায় থাকে? আরবিসি, সিরাম, রক্তের সিরাম এবং প্লাজমাতে থাকে। এবার আসে হ্যাপটেন বলে একটা কনসেপ্ট। হ্যাপটেন কি? অ্যান্টিজেন হ্যাভিং লোয়ার মলিকিউলার ওয়েট। যে অ্যান্টিজেনগুলো লোয়ার মলিকিউলার ওয়েট হয়, মানে আণবিক ভর কম হয়, ক্যান নট কজ ডিজিজ, তারা রোগ সৃষ্টি করতে পারে না। ইন হোস্টে নট ইমিউনোজেন, তারা ইমিউনোজেন না, তারা ইমিউন রেসপন্স সৃষ্টি করতে পারে না, তারা ইমিউনিটি গড়ে তুলতে পারে না দেহে প্রবেশ করে। অ্যান্টিজেন ইমিউনিটি করে কী? অ্যান্টিজেন রোগ সৃষ্টি করবে, অ্যান্টিজেনের কাছে রোগ সৃষ্টি করে। এবার দেহ ওই প্যাথোজেনের বিরুদ্ধে নিজে এমন একটা সিস্টেম তৈরি করবে যাকে ওই প্যাথোজেনকে কিল করে তার বিরুদ্ধে বেঁচে থাকা যায়। কিন্তু এই হ্যাপটেনের সঙ্গে যদি কোনো ক্যারিয়ার প্রোটিন বা বাহক প্রোটিন যুক্ত হয়, তখন সেটা পরিণত হয় ইমিউনোজেন, যেটা রোগ সৃষ্টি করতে পারবে এবং ইমিউনিটি গড়ে তুলতে পারবে। তাহলে হ্যাপটেন হচ্ছে লোয়ার মলিকুলার ওয়েটের একটা এজেন্ট যেটা ক্যান নট কজ ডিজিজ ইন হিউম্যান ইন হোস্ট, কিন্তু হ্যাপটেনের সঙ্গে ক্যারিয়ার প্রোটিন যুক্ত হয়ে ইমিউনোজেন তৈরি করবে। এবার আসে একটা কনসেপ্ট অ্যাডজুভেন্ট ফর এক্সট্রা ইমিউন রেসপন্সিভ। যদি বেশি করে আমরা ইমিউন অনাক্রম্যতার যে রেসপন্স, সেই রেসপন্স যদি বেশি করে পেতে চাই, সাম কেমিক্যাল কম্পাউন্ড ইন্ট্রোডিউস টু বডি উইথ অ্যান্টিজেন, কিছু কেমিক্যাল কম্পাউন্ড অ্যান্টিজেনের সঙ্গে বডিতে প্রবেশ করানো হয়। কিসের জন্য? যদি এক্সট্রা ইমিউন রেসপন্স পেতে চাই, দিস ইজ অ্যাডজুভেন্ট। এই কেমিক্যাল কম্পাউন্ডটাকে বলা হয় অ্যাডজুভ্যান্ট। যদি এক্সট্রা ইমিউন রেসপন্সের জন্য, যদি আমরা বেশি করে অনেক ইমিউনিটি চাই, তার জন্য অ্যান্টিজেনের সাথে আরও কিছু কেমিক্যাল পদার্থ দেবো, যার ফলে ইমিউনিটি আরও বুস্ট করবে, সেটা হচ্ছে অ্যাডজুভেন্ট। অ্যান্টিজেন তো ক্ষতি করছে, কিন্তু এই ক্ষতি করার জন্য দেহ নিজেকে প্রতিরোধ করছে, দেহ নিজেকে ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে গড়ে তুলছে। তাই এটা ভালো করে এতে গড়ে তুলতে পারে, বেশি যদি ইমিউনিটি আনতে পারে, তার জন্য অ্যাডজুভেন্টের ব্যবহার করা হয়। এবার আমরা দেখব অ্যান্টিবডি। অ্যান্টিবডি কী? প্রোটিনেশিয়াস সাবস্ট্যান্স, প্রোটিনধর্মী পদার্থ। অ্যান্টিবডি শুধুমাত্র প্রোটিনধর্মীই হবে, আর কিন্তু অ্যান্টিজেন প্রোটিন, লাইপোপ্রোটিন, পলিস্যাকারাইড, নিউক্লিক অ্যাসিড বিভিন্ন প্রকৃতির হতে পারে, কিন্তু অ্যান্টিজেন সর্বদা প্রোটিনধর্মী। প্রেজেন্ট ইন সিরাম অফ ভার্টিব্রেটের বা মেরুদণ্ডী প্রাণীদের সিরামে, রক্তের সিরামে উপস্থিত ফাইট এগেইনস্ট অ্যান্টিজেন, যারা অ্যান্টিজেনের বিরুদ্ধে ফাইট করে তাদের বলে অ্যান্টিবডি। দিস ইজ অ্যাকচুয়ালি গামা গ্লোবিউলিন। গামা গ্লোবিউলিন নামে এক ধরনের প্রোটিন আছে, সেটা হচ্ছে অ্যান্টিবডি উপাদান, অর ইমিউনোগ্লোবিউলিন। এই গামা গ্লোবিউলিনরেই ইমিউনোগ্লোবিউলিন বলে, কারণ এটা ইমিউনিটিতে সাহায্য করে, এই অ্যান্টিবডি অ্যান্টিজেনের বিরুদ্ধে ক্রিয়া করে। তাই জন্য এটা প্রশ্ন আসে, অ্যান্টিজেনের উপাদান কি? গামা গ্লোবিউলিন বা ইমিউনোগ্লোবিউলিন। এবার আমরা দেখে নেব অ্যান্টিবডির স্ট্রাকচার। আমরা দেখব অ্যান্টিবডিতে দুটো চেন আছে, একটা হেভি চেন, একটা লাইট চেন। এইটা হচ্ছে হেভি চেন, এইটা হচ্ছে হেভি চেন, আর এইটা হচ্ছে লাইট চেন। তাহলে অ্যান্টিবডিতে দুটো হেভি চেন এবং দুটো লাইট চেন থাকে, দুটো হেভি চেন আর দুটো লাইট চেন। এবার কি হয়, অ্যান্টিবডির যে নিচের এইটুকু অংশ দেখছি, এই যে সিলিন্ড্রিক্যাল অংশ, এইটুকু হচ্ছে কনস্ট্যান্ট রিজিয়ন। এইটা সব অ্যান্টিবডির ক্ষেত্রে সেম হয়। এই হেভি চেন প্রায় কম্পোজড অফ মোর দ্যান 400 অ্যামাইনো অ্যাসিড, 400-র বেশি অ্যামাইনো অ্যাসিড দিয়ে এই হেভি চেন তৈরি হয়। কিন্তু লাইট চেন সেখানে কতগুলো দিয়ে তৈরি হয়? লাইট চেন কম্পোজড অফ 200 অ্যামাইনো অ্যাসিড, লাইট চেন 200টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয় মোটামুটি। এইবার এই দুটো
যে চেইন, এই চেনের মাঝখানে এই চেন দুটোকে জুড়ে রাখতে হবে। চেন দুটোকে জুড়ে রাখে কে? ডাইসালফাইড বন্ড। এই যে এসএস বন্ড মানে ডাইসালফাইড বন্ড, এই দুটো চেনকে হেভি চেন, এই হেভি চেন এবং লাইট চেন এবং এই দুটো হেভি চেনকে জুড়ে রাখে। এবং উপরের যে এইটুকু রিজিয়ন, এই যে এইটুকু, এই যে ডট ডট মানে এইভাবে দেখা যাচ্ছে রাফ পোর্শন, এইটা হচ্ছে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট বা ভ্যারিয়েবল পার্ট। এইটুকু অংশ প্রতিটা অ্যান্টিবডির ক্ষেত্রে আলাদা হয়। কেন? কারণ এই অংশে অ্যান্টিজেন এসে বাইন্ড করে, অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। এই অংশে অ্যান্টিজেন বাইন্ড করবে এবং এই অ্যান্টিবডি এই অ্যান্টিজেনকে কিল করবে এই সাইডে অ্যাটাচ করে। এবং এই বন্ডটা হচ্ছে ডাইসালফাইড বন্ড। নোট, একটা নোট পয়েন্ট আছে, বি লিম্ফোসাইট প্রডিউস অ্যান্টিবডি। বি লিম্ফোসাইট অ্যান্টিবডি প্রস্তুত করে। বি লিম্ফোসাইটের কী অ্যান্টিবডি বলছে? বি লিম্ফোসাইটের প্লাজমা সেল, প্লাজমা সেল, বি লিম্ফোসাইটের প্লাজমা সেল অ্যান্টিবডি প্রস্তুত করে। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বি লিম্ফোসাইটের প্লাজমা সেল অ্যান্টিবডি প্রস্তুত করে। এটা আমরা কি দেখলাম? ওয়াই শেপ স্ট্রাকচার অফ অ্যান্টিবডি। আমরা জানবো অ্যান্টিবডির স্ট্রাকচার হচ্ছে ওয়াই শেপ। এবার এইটাকে ভ্যারিয়াল পোর্শন বলছে কারণ এখানে অ্যান্টিবডি এসে অ্যান্টিজেন এসে অ্যাটাচ হয়। এবার আমরা জানবো অ্যান্টিবডির যে অংশে অ্যান্টিজেন অ্যাটাচ হয়, অ্যান্টিবডির যে অংশে অ্যান্টিজেন অ্যাটাচ হয় তাকে বলা হয় প্যারাটোপ। এবং অ্যান্টিবডির মানে অ্যান্টিজেনের যে অংশ এবং অ্যান্টিজেনের যে অংশ অ্যান্টিবডির এখানে এসে যুক্ত হয় তাকে বলা হয় এপিটোপ। তাহলে এপিটোপ থাকে অ্যান্টিজেনে, প্যারাটোপ থাকে অ্যান্টিবডিতে। এই অংশটাকে বলা হচ্ছে প্যারাটোপ এবং অ্যান্টিজেনের যে অংশ এই অংশের সঙ্গে যুক্ত হবে সেটা হচ্ছে এপিটোপ। এবার হচ্ছে অ্যান্টিবডির প্রকারভেদ, টাইপস অফ অ্যান্টিবডি। আমাদের কাছে 5 প্রকারের অ্যান্টিবডি আছে। কি কি? প্রথমে হচ্ছে আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি, আইজিই। আমরা মনে রাখবো কীভাবে? গেমড, GAMED, গেমড। এইটা কী হিসেবে সিকোয়েন্স? পার্সেন্টেজ, কোনটা সবচেয়ে বেশি যেটা সেটা প্রথমে মানে জি, তারপরে এ, তারপরে এম, তারপরে ডি। এখানে মনে রাখতে হবে সিকোয়েন্সটা, এটা ট্রিক একটা, কিন্তু এখানে মনে রাখতে হবে ডি ই এর আগে আসে, কারণ আমরা ABCDতেও দেখি ডি ই এর আগে আসে, তাই না? গেমড। তাহলে আমরা প্রথমে দেখে নেব IgG-কে নিয়ে। তাহলে দেখি কি বলা আছে। IgG হচ্ছে আমাদের দেহে 80% অ্যান্টিবডি IgG, এবং এই IgG অ্যান্টিবডি মোনোমার হিসেবে অবস্থান করে। মোনোমার মানে এমনই একটা মলিকুল থাকে, এমনই একটা মলিকুল হিসেবে IgG অবস্থান করছে। তাহলে কি বলছে? IgG কিসে সাহায্য করে? IgG সেকেন্ডারি ইমিউন রেসপন্সে সাহায্য করে। এবার প্রাইমারি ইমিউন রেসপন্স কি, সেকেন্ডারি ইমিউন রেসপন্স কি? তাহলে এইটা একটু বলি। ধরো আমাদের দেহে কোনো করোনা ভাইরাসের জীবাণু প্রবেশ করলো, তাহলে সেই প্রথম যখন করোনা ভাইরাসের ভাইরাস প্রবেশ করলো তখন আমাদের দেহের IgM অ্যান্টিবডি ওর বিরুদ্ধে লড়াই করবে। IgM প্রথম প্রাইমারি ইমিউন রেসপন্স দেখায় IgM, কিন্তু IgM এর অতটা ক্যাপাবিলিটি নেই। IgM সামান্য পরিমাণ করতে পারবে এবং অনেক দিন পরে আমরা করোনা থেকে সুস্থ হয়ে যাব। কিন্তু আমাদের অ্যান্টিবডির বা বি সেলের, এই বি সেল বা বি লিম্ফোসাইটের একটা মেমোরি থাকে। সেই মেমোরি কী করে ওই অ্যান্টিজেন, কারণ করোনা ভাইরাস একটা অ্যান্টিজেন, ওর বিরুদ্ধে অ্যান্টিবডি রেডি করে রাখে। এবং যখনই তারপরে যখন দ্বিতীয়বার করোনা ভাইরাস প্রবেশ করবে তখন তার বিরুদ্ধে ফাইট করবে IgG, তখন IgM আসবে না। এবং IgG প্রচণ্ড স্পিডের সাহায্যে ওই ভাইরাসকে কিল করবে। তাই জন্য হচ্ছে সেকেন্ডারি, কারণ সেকেন্ডে অ্যাক্ট করে এবং খুব তাড়াতাড়ি ফাস্ট রেজাল্ট দেয়। তাই জন্য এটা হচ্ছে সেকেন্ডারি ইমিউন রেসপন্স। প্রেজেন্ট ইন ব্লাড, ক্রস প্লাসেন্টা, এই একমাত্র অ্যান্টিবডি যেটা প্লাসেন্টাকে ক্রস করতে পারে সেটা হচ্ছে IgG। এবং ডেস্ট্রয় মোস্টলি ব্যাকটেরিয়া ভাইরাস, এবং এই IgG অ্যান্টিবডি বেশিরভাগ ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে ধ্বংস করতে পারে। এই ক্রস প্লাসেন্টা, ফিটাস এবং মাদারের মধ্যে যে প্লাসেন্টার মাধ্যমে সংযোগ থাকে, সেই সংযোগের প্লাসেন্টা একমাত্র অতিক্রম করতে পারে IgG অ্যান্টিবডি। এই IgG অ্যান্টিবডি প্লাসেন্টা অতিক্রম করে ফিটাসকে ইমিউনিটি দেয়। এরপর আসে এইটা 80%। এবার আসে IgA অ্যান্টিবডি। এইটা কি? ইট ইজ প্রেজেন্ট ইন সিক্রেশন। IgG অ্যান্টিবডি দেহে যত সিক্রেশন বা ক্ষরণ আছে তাতে প্রেজেন্ট থাকে। কিসে কিসে? স্যালাইভাতে, টিয়ারে,
স্যালাইভা মানে লালা, টিয়ার চোখের জল, মিউকাস সোয়েট ঘাম, এবং এই অ্যান্টিবডি ডাইমার হিসেবে থাকে, মানে এই ওয়াইয়ের সঙ্গে আবার এইভাবে একটা ওয়াই যুক্ত থাকে, এই ওয়াইয়ের সঙ্গে ঠিক এই উল্টো ওয়াই, দুটো ওয়াই যুক্ত থাকে পরপর, সেটা হচ্ছে ডাইমার। মাদার্স ফার্স্ট মিল, যেটাকে কলোস্ট্রাম বলে, CLOSTRUM ক্লোস্ট্রাম, কন্টেইন IgA কলোস্ট্রাম, যেটা মাদার্সের প্রথম মিল্ক বলে, সেই মিল্কে IgA অ্যান্টিবডি পাওয়া যায়, এটা থাকে 10 থেকে 15%। এবার আসে IgM অ্যান্টিবডি, M ফর মেগা, M ফর মেগা, কারণ মেগা এইটা হচ্ছে সবচেয়ে বড় অ্যান্টিবডি, কারণ এই অ্যান্টিবডি প্রেজেন্ট ইন পেন্টামার হিসেবে থাকে, একবারে 5টা ওয়াই একসাথে যুক্ত থাকে, এখানে একটা এখানে একটা এখানে একটা, এবার 5টা ওয়াই পরপর যুক্ত থাকে, মানে পেন্টামার হিসেবে থাকে IgM অ্যান্টিবডি, এবং এটা থেকে 5 to 10% প্রেজেন্ট আপন বি লিম্ফোসাইটের উপরে অবস্থান করে এবং লিম্ফ লসিকার্তে অবস্থান করে। শোস প্রাইমারি রেসপন্স, এরা প্রথম রেসপন্স দেখায়, যেটা বললাম প্রথম ভাইরাস ঢুকলে প্রথম কে আসবে সেটা হচ্ছে IgM, ওই জন্য বলছে প্রাইমারি রেসপন্স দেখায়। দ্য অ্যান্টিবডি ওয়াজ ফার্স্ট ফর্ম ইন ফিটাস, এই অ্যান্টিবডিটাই ফিটাসে প্রথম তৈরি হয়, যদি বলে ফিটাসে প্রথম তৈরি অ্যান্টিবডির নাম কি, IgM। এবার আসে IgD অ্যান্টিবডি, এটাও মনোমার হিসেবে থাকে, এটা খুবই কম পরিমাণে থাকে রক্তে, 0.2% থাকে মাত্র, প্রেজেন্ট আপন বি সেল বা বি লিম্ফোসাইটের উপরে অবস্থান করে। অ্যান্টিজেন রিসেপ্টর, এটা অ্যান্টিজেন রিসেপ্টর হিসেবে কাজ করে, মানে অ্যান্টিজেনকে নেয়, নিয়ে রেখে দেয়, বেশি কাজ করে না তেমন। এবং IgE সবচেয়ে কম পরিমাণে থাকে, 0.1%, এটা মাস্ট সেল, এই মাস্ট কোষ এইগুলো হচ্ছে ফ্যাগোসাইটোসিস কোষ, এগুলো জীবাণুকে ধ্বংস করার কাজে লাগে, ফ্যাগোসাইটোসিস করে দেয়, মানে আগ্রাসন করে নেয়। অ্যান্ড বেসোফিল মানে যেটা হেপারিন নিঃসরণ করে, মানে বেসোফিলের হেপারিন, হিস্টামিন অ্যালার্জি প্রতিরোধ করে। সাপ্রেস অ্যালার্জি, এই অ্যান্টিবডিটা অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে, এবং কোথায় অবস্থান করে, মাস্ট সেল এবং বেসোফিলের ওপরে, এগুলো হচ্ছে ফ্যাগোসাইটোসিস সেল। এরপরে আসবো ফাংশন অফ অ্যান্টিবডি কী ফাংশনে ক্রিয়া করছে, অ্যান্টিবডি কী ফাংশনে ক্রিয়া করে, অ্যান্টিবডি কী ফাংশনে করে, তার মধ্যে হচ্ছে নিউট্রালাইজেশন, অ্যাগ্লুটিনেশন, প্রেসিপিটেশন, লাইসিস, অপসোনাইজেশন। একটা নিয়ে আলোচনা করি। নিউট্রালাইজেশন মানে নিউট্রালাইজ করবে, এই নিউট্রালাইজেশন অ্যান্টিবডি কিসে ভালো দেখা যায়, IgG অ্যান্টিবডিতে এইটা বেশি ভালো দেখা যায়। এটা কি করে, নিউট্রালাইজ টক্সিন সিক্রেটেড, মানে কীভাবে নিউট্রালাইজ করে, টক্সিন সিক্রেটেড বাই অ্যান্টিজেন, মানে অ্যান্টিজেন টক্সিন নির্গত করবে যেটা বিষাক্ত, উইথ হেল্প অফ অ্যান্টিটক্সিন সিক্রেটেড বাই অ্যান্টিবডি। কীভাবে নিউট্রালাইজ করবে, প্রথমে অ্যান্টিজেন টক্সিন রিলিজ করবে বিষাক্ত, কিন্তু অ্যান্টিবডি তার উল্টো অ্যান্টিটক্সিন ক্ষরণের মাধ্যমে ওই টক্সিনকে নিউট্রালাইজ করে দেবে, এটা হচ্ছে নিউট্রালাইজেশন। এবার আসে অ্যাগ্লুটিনেশন কি, অনেকগুলো অ্যান্টিজেন আসবে, অ্যান্টিজেনকে দলবদ্ধ করে দেবে, এক জায়গায় জড়ো করে দেবে, তাদের ক্রিয়া করতে দেবে না, এটা হচ্ছে অ্যাগ্লুটিনেশন। তারপরে আসে প্রেসিপিটেশন মানে হচ্ছে ফর্ম প্রেসিপিটেট অফ অ্যান্টিজেন যদি আসে, সেই অ্যান্টিজেনের অধক্ষেপ সৃষ্টি করবে, প্রেসিপিটেট করে দেবো, প্রেসিপিটেট মানে অধক্ষেপ, অ্যান্টিজেনকে প্রেসিপিটেট করে দেবে, নিচে দ্রবীভূত করে দেবে যাতে কাজ না করতে পারে। এবার লাইসিস, ব্রেকডাউন মেমব্রেন অফ অ্যান্টিজেনের যে বাইরের পর্দা, সেই পর্দাকে ব্রেক করে দেবে, এটা হচ্ছে লাইসিস। এবং অপসোনাইজেশন, যেটা দেখা যায় IgG আর IgM অ্যান্টিবডিতে মেইনলি, মেক মেমব্রেন অফ সারাউন্ডিং অফ অ্যান্টিজেন ফর ফ্যাগোসাইটোসিস অফ অ্যান্টিজেন। কী করবে, একটা অ্যান্টিজেন আসবে, তার চারিদিকে এই অ্যান্টিবডি একটা মেমব্রেন তৈরি করে ওকে আগ্রাসন করে দেবে, ওকে ফ্যাগোসাইট করে দেবে, ওই অ্যান্টিজেনকে কিল করে দেবে, মানে একটা অ্যান্টিজেন তার সাইডে একটা বড় মেমব্রেন তৈরি করে দেবে অ্যান্টিবডি, এবং দিয়ে এইটাকে পুরো ফ্যাগোসাইট পুরো আগ্রাসন করে দেবে, নিয়ে নষ্ট করে দেবে। এই পদ্ধতির মাধ্যমে অ্যান্টিবডি ক্রিয়া করে, নিউট্রালাইজেশন, অ্যাগ্লুটিনেশন, প্রেসিপিটেশন, লাইসিস, অপসোনাইজেশন। এবার সে এপিটোপ আর প্যারাটোপ এসছে। এপিটোপ হচ্ছে সাইট টু বাইন্ড উইথ অ্যান্টিবডি প্রেজেন্ট ইন অ্যান্টিজেনে উপস্থিত থাকে এপিটোপ, অ্যান্টিজেনের যে অংশ যেটা অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয় সেটা হচ্ছে এপিটোপ। প্যারাটোপ সাইট টু বাইন্ড উইথ অ্যান্টিজেন প্রেজেন্ট ইন অ্যান্টিবডি, প্যারাটোপ থাকে অ্যান্টিবডিতে, অ্যান্টিবডির যে অংশ যেটা অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয় সেটা হচ্ছে প্যারাটোপ। তাহলে প্যারাটোপ হচ্ছে এই যে অ্যান্টিজেনের এই যে
কাটা কাটা অংশ, এটা হচ্ছে প্যারাটোপ, এটা ভ্যারিয়েবল পার্ট, যেটা প্রতিটা ক্ষেত্রে আলাদা হয়। এবং এপিটোপ হচ্ছে এই যে এটা একটা অ্যান্টিজেন, অ্যান্টিজেনের ওখানে হচ্ছে যে ডাইরেক্ট অংশ, এটা হচ্ছে এপিটোপ। এই এপিটোপের সঙ্গে এই প্যারাটোপ যুক্ত হবে। এবারের পরের কনসেপ্ট আসে ইমিউন রেসপন্স। এই যে ইমিউন রেসপন্স, এটা কী করে হয়, এর মেকানিজম কী, এটা কীভাবে সংগঠিত হচ্ছে, কী কী কোষ এর জন্য দায়ী, কী কী ইমিউন সেল এর জন্য দায়ী, সেগুলো আমরা দেখে নেব। এই ইমিউন রেসপন্সে সাহায্য করে ইমিউন সেল। কী কী ইমিউন সেল আছে? আছে ফার্স্টে লিম্ফোসাইট। লিম্ফোসাইট দুভাগে বিভক্ত, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। বি এবং টি লিম্ফোসাইট উভয়ই আমাদের বোন মেরো বা অস্থি মজ্জায় তৈরি হয়, কিন্তু বি সেল ম্যাচুরেশন, কিন্তু বি লিম্ফোসাইট ম্যাচিওর হয় কোথায়, বোন মেরুতে, তাই জন্য এর নাম বি। কিন্তু টি সেল ম্যাচিওর হয় কোথায়, টি সেল ম্যাচিওর হয় থাইমাস গ্ল্যান্ড, যেটা আমাদের হৃৎপিণ্ডের কিছুটা উপরে অবস্থিত, সেখানে থাইমাস গ্ল্যান্ড থাকে, ওই থাইমাস গ্ল্যান্ডে টি সেল ম্যাচুরেশন হয়। ওই জন্য বলে ওই থাইমাস গ্ল্যান্ডকে বলা হয় থ্রোন অফ ইমিউনিটি, কারণ এটা টি সেল বা টি লিম্ফোসাইটকে ম্যাচিওর করে, ওই জন্য টি ফর থাইমাস, টি ফর টি লিম্ফোসাইট। এবার আসে এবার এখানে একটা জিনিস দেখে নেবো, বি লিম্ফোসাইটের প্লাজমা সেল অ্যান্টিবডি তৈরি করে, এবং টি লিম্ফোসাইট কিল অ্যান্টিজেন ডাইরেক্টলি। টি লিম্ফোসাইটের মধ্যে টি কিলার, টি হেল্পার, টি সাপ্রেসার, টি মেমোরি এমন সেল আছে, তার মধ্যে টি কিলার সেল ডাইরেক্টলি অ্যান্টিজেনকে কিল করে দেয়। এবার আসে ন্যাচারাল কিলার সেল বা এনকে সেল, ন্যাচারাল কিলার সেল। এটা কি করে, ওয়ার্ক অন টিউমার সেল, এরা টিউমার সেলের উপর ক্রিয়া করে, টিউমার কোষের উপর। এবার আসে মোনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট। কিছু মোনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট আছে। ফ্যাগোসাইট বলতে কী কী বুঝি আমরা, মোনোসাইট আর ম্যাক্রোফাস। মোনোসাইট আর ম্যাক্রোফাস। এই মোনোসাইট কি, মোনোসাইট হচ্ছে এক ধরনের ফ্যাগোসাইট, যেটা বিভিন্ন বিষাক্ত অ্যান্টিজেনকে ফ্যাগোসাইটোসিসের মধ্যে নষ্ট করে, এবং ম্যাক্রোফাস। এবার হচ্ছে গ্র্যানুলোসাইট, দানাযুক্ত, দানা দানা কিছু কিছু ডাব্লিউবিসি। গ্র্যানুলোসাইট হচ্ছে এক ধরনের ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল। এই গ্র্যানুলোসাইটের মধ্যে কী কী আছে যেগুলো ইমিউন সেল হিসেবে কাজ করে, সেটা হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। সবচেয়ে বেশি পরিমাণে যে ডাব্লিউবিসি থাকে সেটা হচ্ছে নিউট্রোফিল। এবার আসে ডেনড্রাইটিক মাস্ট সেল। মাস্ট সেলও এক ধরনের ইমিউন সেল, মাস্ট সেল। আর একটা আছে ডেনড্রাইটিক সেল। ডেনড্রাইটিক সেলও ইমিউন সেল হিসেবে কাজ করে। এবার দেখি কি বলছে। এখানে আমরা প্রতিটা নিয়ে একটু একটু করে আলোচনা করব এবং দেখব মেকানিজমটা কী। এর আগে আমরা দেখে নেব লিম্ফয়েড অর্গান কি। লিম্ফয়েড অর্গান বলে এক ধরনের কনসেপ্ট আছে। লিম্ফয়েড হচ্ছে দু রকমের লিম্ফয়েড অর্গান আছে, প্রাইমারি লিম্ফয়েড অর্গান আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। লিম্ফয়েড অর্গান কি, যেখানে আমাদের এই ইমিউন সেলগুলো তৈরি হয়, সেই ইমিউন সেলগুলোর ক্রিয়ার উপর ভিত্তি করে যে গ্ল্যান্ড অর্গানগুলো থাকে তাকে লিম্ফয়েড অর্গান বলে। মানে এই ইমিউন সেলগুলো যেখানে যেখানে তৈরি হয়, প্রাইমারি লিম্ফয়েড অর্গান আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, যেগুলো মেন ইমিউন সেল সেগুলো যেখানে তৈরি হয় তাকে বলা হয় প্রাইমারি লিম্ফয়েড অর্গান। যেগুলো সেকেন্ডারি, সেগুলো হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। প্রাইমারি লিম্ফয়েড অর্গানের মধ্যে পড়ে বোন মেরু আর থাইমাস গ্ল্যান্ড, কারণ বোন মেরু তো বি আর টি তৈরি হয় এবং বি ম্যাচিওর হয়, এবং থাইমাসের টি ম্যাচিওর হয়, টি লিম্ফোসাইট। এবার সেকেন্ডারির মধ্যে হচ্ছে স্প্লিন, আমাদের প্লিহা, টনসিল, মল্ট, মিউকোসাল অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, মল্ট, মিউকোসাল অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, এবং কল্ট, কিউটেনিয়াস অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, কিউটেনিয়াস অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। এইগুলো হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। এবার আসে ইনেট ইমিউনিটি, যেটা আমরা একটুখানির জন্য এনসিআরটি থেকে দেখে নেব। ইনেট বা ইনবর্ন, যেটা জন্মগত ইমিউনিটি, সেটা কী? তাহলে আমরা একটু এনসিআরটি থেকে দেখে নিই ইনেট ইমিউনিটি কি। ইনেট ইমিউনিটি ইজ নন স্পেসিফিক টাইপ অফ ডিফেন্স। এটা কোনো নির্দিষ্ট স্পেসিফিক অর্গান বা নির্দিষ্ট স্পেসিফিক অ্যান্টিজেনের বিরুদ্ধে নয়, যে কোনো অ্যান্টিজেনের বিরুদ্ধে দেখা, যেমন ফিভার, দেহে অ্যান্টিজেন প্রবেশ করলে দেহের টেম্পারেচার বেড়ে যায়, ফিভার। দ্যাট ইজ প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ বার্থ, জন্ম থেকে এটা থাকে। দিস ইজ অ্যাকমপ্লিশড বাই প্রোভাইডিং ডিফারেন্ট টাইপস অফ ব্যারিয়ার্স। বিভিন্ন ধরনের পদ্ধতির মাধ্যমে এটা ব্যারিয়ার বা বাধা সৃষ্টির মাধ্যমে এই ইমিউনিটি ক্রিয়া করে অফ দ্য ফরেন এজেন্ট ইন্টু আওয়ার বডি, ফরেন অ্যান্টিজেনের বিরুদ্ধে।
এটা 4 টাইপ, 4 ধরনের ব্যারিয়ার থাকে। ফিজিক্যাল ব্যারিয়ারকে স্কিন অন আওয়ার বডি ইজ দ্য মেইন ব্যারিয়ার হুইচ প্রিভেন্টস এন্ট্রি অফ মাইক্রোঅর্গানিজম। আমাদের দেহের উপরে যে স্কিন থাকে সেই স্কিনই হচ্ছে মেন ফিজিক্যাল ব্যারিয়ার, যেটা মাইক্রো অর্গানিজমকে প্রবেশে বাধা দেয়। মিউকাস কোটিং অফ দ্য এপিথেলিয়াম লাইনিং রেসপিরেটরি, মিউকাস থাকে এপিথেলিয়ামের, আমার রেসপিরেটরি সিস্টেম, শ্বাস প্রশ্বাসী যে সিস্টেম, সেই সিস্টেমের উপরে এপিথেলিয়াম থাকে। এপিথেলিয়ামের উপর মিউকাস থাকে, সেই মিউকাস এই জীবাণুগুলোকে প্রবেশে বাধা দেয়। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল, আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক, পাকস্থলী, ক্ষুদ্রান্ত মানে স্টোমাক, ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, ইউরোজেনিটাল, আমাদের ইউরিন সিস্টেমের যে ট্র্যাক, তাতে সব মিউকোসাল একটা ধরনের কভারিং থাকে, তার ফলে এইগুলো এই ডিজিজ কজিং অর্গানিজমগুলো প্রবেশ করতে পারে না ভিতরে। অলসো হেল্প ইন ট্র্যাপিং মাইক্রোবস এন্টারিং ইন বডি, মাইক্রোবসকে ট্র্যাপ করে নেয়। এরপর আসে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। ফিজিওলজিক্যাল ব্যারিয়ারকে অ্যাসিড ইন স্টোমাক, মানে বিভিন্ন রাসায়নিক পদার্থ, যেমন অ্যাসিড স্টোমাকে 1.2 pH থাকে HCl এর, মানে লো pH একদম, মানে হাইলি অ্যাসিডিক HCl। স্যালাইভাতে থাকে হচ্ছে লাইসোজাইম এনজাইম, থায়োসায়ানাইড আয়ন। টিয়ার্সে থাকে, মানে চোখের জলে থাকে লাইসোজাইম এনজাইম। এইগুলো মাইক্রোবিয়াল গ্রোথকে প্রতিরোধ করে। যেমন সোয়েট গ্ল্যান্ড থাকে, সোয়েট গ্ল্যান্ডের বিভিন্ন ধরনের পদার্থ থাকে যেগুলোকে এই অ্যান্টিজেনগুলোকে নষ্ট করতে পারে। এবার হচ্ছে সেলুলার ব্যারিয়ার, কিছু সেল যেগুলো জন্মগতভাবে ক্রিয়াশীল। সার্টেন টাইপ অফ লিউকোসাইট, WBC লিউকোসাইট, লাইক পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট, মানে এক ধরনের নাম। যেমন নিউট্রোফিল যেমন বললাম, গ্রানুলোসাইটের মধ্যে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। অ্যান্ড মোনোসাইট, নিউট্রোফিল, মোনোসাইট ছিল, এবং মোনোসাইট আর ম্যাক্রোফাজ ছিল হচ্ছে ফ্যাগোসাইটোসিস সেল। ন্যাচারাল কিলার সেল, যেটা বললাম টিউমার সেলের উপর ক্রিয়া করে, এক ধরনের লিম্ফোসাইটের মধ্যেই পড়ে। ইন ব্লাড ওয়েল অ্যাজ ম্যাক্রোফাজ ইন টিস্যু ক্যান ফ্যাগোসাইটিক অ্যান্ড ডেস্ট্রয়, ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে ডেস্ট্রয় করতে পারে মাইক্রোবসগুলোকে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীবগুলোকে। আর এটা হচ্ছে সাইটোকাইন ব্যারিয়ার, যেটা আমি পরে একটু ডিসকাস করছি। এটা হচ্ছে ইন্টারফেরনের কনসেপ্ট, এটা আমি একটুখানি পরেই বলছি। এটা গেল ইনেট বা ইনবর্ন ইমিউনিটি, যেটা জন্মগত, কিন্তু জন্মের পরে যেগুলো অ্যাকোয়ার্ড হয়েছে, আমরা এগুলো অ্যাকোয়ার করেছি ইমিউনিটি, সেগুলো কী ধরনের? তার মধ্যে আছে প্রধানত 3 ধরনের ইমিউনিটি। সেল মেডিয়েটেড ইমিউনিটি, যেটা হচ্ছে কোষভিত্তিক অনাক্রম্যতা। তারপর আছে হিউমারাল ইমিউনিটি, তো সেটা হচ্ছে বিভিন্ন হিউমার মানে ফ্লুইডের উপর ভিত্তি করে যেসব ইমিউনিটিগুলো আসে, রসভিত্তিক অনাক্রম্যতা যাকে বলতে পারি আমরা। আর একটা আসে ইন্টারফেরন ইমিউনিটি, ইন্টারফেরনের একটা কনসেপ্ট। তাহলে সেল মিডিয়েটেড ইমিউনিটি দিয়ে শুরু করবো। সেল মিডিয়েটেড ইমিউনিটিটা কি? টি লিম্ফোসাইট অ্যাক্টিভেট ইন কেস অফ দিস ইমিউনিটি। এই সেল মিডিয়েটেড ইমিউনিটিতে টি লিম্ফোসাইট ক্রিয়া করে, টি লিম্ফোসাইট সেল মিডিয়েটেড ইমিউনিটিতে সাহায্য করে। এবার দেখব টি লিম্ফোসাইট বা টি সেল বিভিন্ন প্রকারের। টি হেল্পার, টি কেলার বা টিকে, টি সাপ্রেসর, টি মেমোরি সেল। টি হেল্পার সেল কী করে? টি হেল্পার সেল মানে এর মধ্যে অ্যান্টিজেনকে মারবে হচ্ছে টি কিলার সেল, এবং এই টি কিলার সেলকে সাহায্য করবে টি হেল্পার সেল। যদি টি সাপ্রেসর কী করবে? টি সাপ্রেসর যখন যখন আমাদের এই টি সেল ভুল করে আমাদের দেহের নিজস্ব সেলকেই মেরে ফেলতে যাবে, তখন এই টি সাপ্রেসর বাধা দেবে। এটা হচ্ছে টি সাপ্রেস করবে, দমন করবে। এবং টি মেমোরি সেল, ধরো 1 বছর আগে করোনা ভাইরাস ঢুকেছিল, টি সেল মনে রেখেছে করোনা ভাইরাস ঢুকেছিল, তারপরে যদি আবার 1 বছর পরে দেখো, তখন টি সেল একদম সেকেন্ডারি ইমিউন রেসপন্সের মাধ্যমে দ্রুত সেই ভাইরাসকে মেরে দেবে, কোনো ক্ষতিকর প্রভাব আনতে পারবে না। টি কিলার সেল কী করে? টি কিলার সেল লিম্ফোটক্সিন ক্ষরণ করে, লিম্ফোটক্সিন। তাহলে টি মেমোরি সেল পেয়ে গেলাম। তাহলে টি কিলার সেল কী করছে? টি কিলার সেল লিম্ফোটক্সিন ক্ষরণ করছে, যেটা মানে অ্যান্টিজেনকে কিল করছে। পারফোরিন ক্ষরণ করছে, পারফোরিন কি ক্রিয়েট পোর অন অ্যান্টিজেনের পর্দার উপর পোর সৃষ্টি করছে, ফলে অ্যান্টিজেনের ভিতরে জল প্রবেশ করছে এবং অ্যান্টিজেনের যে বিষাক্ত পদার্থ যেটা আমাকে ক্ষতি করছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। পারফোরিন এক ধরনের পদার্থ, লিম্ফোটক্সিন, যেটা অ্যান্টিজেনকে নষ্ট করে। অ্যাক্ট এগেইনস্ট ক্যান্সার সেল, টি কিলার সেলই ক্যান্সার সেলের বিরুদ্ধে ক্রিয়াশীল হয়। টি হেল্পার সেল কী করে? টি হেল্পার সেল লিম্ফোকাইন্স ক্ষরণ করে,
লিম্ফোকাইন ক্ষরণ করে টি হেল্পার সেল। এই লিম্ফোকাইন স্টিমুলেট করে কাকে? বি সেলকে, টি সেলকে। বি সেলকে স্টিমুলেট করবে অ্যান্টিবডি বানানোর জন্য, টি কিলার সেলকে এবং টি কিলার সেলকে উত্তেজিত করবে এই লিম্ফোডক্সিন ও পারফোরিন ক্ষরণের মাধ্যমে অ্যান্টিজেনকে নষ্ট করতে। এবার হচ্ছে অ্যাক্টিভেশন, যে মেকানিজমটা সেটা দেখব, এইটা মন দিয়ে দেখতে হবে। তাহলে অ্যাক্টিভেশন কী প্রক্রিয়া হয়, কীভাবে অ্যান্টিজেন নষ্ট হয়? তাহলে প্রথমে এখানে একটা সেল, এইটা একটা সেল, নর্মাল সেল, তার মধ্যে অ্যান্টিজেন প্রবেশ করলো। সেকেন্ড স্টেপে কী হলো? এই অ্যান্টিজেন যেই প্রবেশ করলো সেই ম্যাক্রোফাজ অ্যাক্টিভেট হলো। ম্যাক্রোফাজ কি? এপিসি বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল যারা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কী করবে? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা উদাহরণ কী কী? ম্যাক্রোফাজ, তারপর হচ্ছে ডেনড্রাইটিক সেল, এগুলো হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তাহলে এই ম্যাক্রোফাজ এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে এই অ্যান্টিজেনযুক্ত কোষকে পাঠিয়ে দেবে টি সেলের কাছে, টি কিলার সেলের কাছে পাঠানোর প্রক্রিয়া নিচ্ছে। এবং টি কিলার সেলের আগে পৌঁছানোর আগে সে টি হেল্পারের হাতে যাবে। কীভাবে যাবে সেটা দেখছি। তাহলে অ্যান্টিজেন প্রবেশ করলো, এই ম্যাক্রোফাজ এই অ্যান্টিজেন প্রবেশ করলো পুরোটা, এই অ্যান্টিজেনকে বিভিন্ন পেপটাইড খণ্ডে বিভক্ত করে দিল। অ্যান্টিজেনের মধ্যে যে প্রোটিন ছিল তাকে বিভিন্ন পেপটাইড খণ্ডে পরিণত করে দিল। পেপটাইড ফ্র্যাগমেন্ট অফ অ্যান্টিজেন ইজ ডান বাই ম্যাক্রোফাজ এই অ্যান্টিজেনের পেপটাইড ফ্র্যাগমেন্ট তৈরি করে দিল, মানে ওর ভিতরে যে প্রোটিন ছিল সেই প্রোটিনকে পেপটাইড ফ্র্যাগমেন্টে ভাগ করে দিল। 3 নম্বর স্টেপে কী করলো? এই ম্যাক্রোফাজ MHC2 প্রোটিন তৈরি করলো। MHC2 প্রোটিন, এইগুলো হচ্ছে MHC2 প্রোটিন, আর এগুলো হচ্ছে পেপটাইড ফ্র্যাগমেন্ট। এটা হচ্ছে সেল। এই MHCর পুরো নাম হচ্ছে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি প্রোটিন। মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি প্রোটিন, MHC2 প্রোটিন, যেটা তৈরি করছে ম্যাক্রোফাজ, যেটা হচ্ছে এপিসি, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কিছু নয়, যে ওই অ্যান্টিজেনকে টি কিলারের হাতে তুলে দেবে, মানে মারার জন্য তো রয়েছে টি কিলার, ওর কাছে পৌঁছে দিচ্ছে যে সেলগুলো, তাকে বলছে অ্যান্টিজেন প্রেজেন্ট করছে। তাহলে আমরা শেষে কী পেয়ে গেলাম? পেপটাইড ফ্র্যাগমেন্ট আর MHC প্রোটিন সেলের মধ্যে। 4 নম্বর স্টেপে কী হলো? এর ভিতরে থাকা পেপটাইড ফ্র্যাগমেন্ট এবং ওই MHC প্রোটিন কোষের বাইরে বের করে দেওয়া হলো। কিসের জন্য? ফর রেকগনিশন বাই TH সেল, টি হেল্পার সেল, যাতে এই অ্যান্টিজেনকে শনাক্ত করতে পারে। এই নন সেলফ বস্তু, যেটা নিজের না, নন সেলফ, যেটা ডিস্ট্রয় করতে হবে, এই সেলটাকে বিনষ্ট করতে হবে। এটা হচ্ছে এখন ইনফেক্টেড সেল, এই সেলকে বিনষ্ট যাতে চিনতে পারে তাই জন্য এইগুলোকে বাইরে বের করে দিল, এবং বাইরে বের করে দিলে বাইরের থেকে বুঝতে পারবে, চিনতে পারবে। তাই জন্য এই MHC2 প্রোটিন এবং এর উপরে পেপটাইড ফ্র্যাগমেন্ট, এগুলো বাইরে বেরিয়ে গেল। 5 নম্বর স্টেপে কী হলো? TH সেল, টি হেল্পার সেল, একে রেকগনিশন করছে কিসের মাধ্যমে? CD4 রিসেপ্টরের মাধ্যমে। CD4 নামে একটা রিসেপ্টর আছে টি হেল্পার সেলের কাছে। এই CD4 রিসেপ্টর এই অ্যান্টিজেনযুক্ত কোষকে রেকগনাইজ করলো। যেই রেকগনাইজ করলো, এই TH সেল কী করলো? এই TH সেল এই CD4 রিসেপ্টরের মাধ্যমে এই TH সেল এই অ্যান্টিজেন ইনফেক্টেড সেলকে রেকগনিশন করলো, এবং লাস্ট স্টেপে কী করলো? এই TH সেল ইন্টারলিউকিন ক্ষরণ করলো।